রিপল দাবি বিজেপির শেষ অর্থাৎ সপ্তম দফায় এসে চরম ক্ষোভ। ফলতা বিধানসভা সহ ডায়মন্ড হারবার ও মথুরাপুরের প্রায় 450 বুথে ফের ভোটের দাবি। কমিশনে চিঠি, পদ্ম শিবিরের কটাক্ষ তৃণমূলের। দলের কেন্দ্রীয় নেতৃত্ব এবং প্রার্থীদের সঙ্গে আলোচনা করে আমরা পুনর্নির্বাচন দাবি করব। এত বড় বড় কথা বলেছিলেন শুভেন্দু অধিকারী যে কেন্দ্রীয় বাহিনী কাউকে নড়তে দেবে না, সেই মতামত থেকে সরে গেলেন কেন? এ তো পরাজিতের আর্তনাদ। ভোটে জালিয়াতি, দখলদারি, ছাপ্পা এসবের অভিযোগ ওঠে। 2021-এ ছিল সরকার বদলের গল্প। সেই সময় বলা হয়েছিল বিপুল সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী দরকার। বাহিনীও আসে, কেন্দ্রীয় বাহিনী দিয়েই ভোট হয়। ভোটে অভিযোগ তোলা যায়নি, কিন্তু সরকারও বদলায়নি। 24-এর লোকসভা নির্বাচনেও আশঙ্কা ছিল অশান্তির। শুরু থেকে বেশি সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি করে বঙ্গ বিজেপি। কাশ্মীর থেকেও বেশি সংখ্যায় এবার বাহিনী আসে বাংলায়। 7 দফা মিলিয়ে পশ্চিমবঙ্গে এবার 1020 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে নির্বাচন কমিশন। অর্থাৎ সব মিলিয়ে প্রায় 1 লক্ষ কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। শুধুমাত্র সপ্তম দফাতেই মোতায়েন করা হয় 967 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, যা আগের সব দফাকে ছাপিয়ে যায়। তারপরেও একটা দুটো বুথে নয়, গোটা একটা বিধানসভা এলাকায় পুনরায় ভোটের দাবি জানালো বিজেপি। সব মিলিয়ে প্রায় 450 বুথে ফের ভোটের দাবি জানিয়ে কমিশনকে চিঠি দিয়েছে পদ্ম শিবির। ফলতা বিধানসভা এলাকার মোট বুথ 260। এই সবকটি বুথেই নতুন করে ভোটের দাবি তুলেছে বিজেপি। এছাড়া ডায়মন্ড হারবারের বাকি লোকসভা এলাকার 191টি বুথ এবং মথুরাপুর লোকসভার 12টি বুথে ফের ভোটের দাবি জানিয়ে চিঠি দিয়েছে পদ্ম শিবির। সব মিলিয়ে 463টি বুথে রিপোলের দাবিতে কমিশনের দ্বারস্থ বঙ্গ বিজেপি। পাশাপাশি বসিরহাটের 500টি বুথে ফের ভোটের দাবি তুলেছেন সেখানকার বিজেপি প্রার্থী। যে বুথগুলোয় ভোট হয়নি, যে বুথগুলো এখনো অবধি এই অত্যাচার হয়েছে, আমরা পুরো ডিটেলস আমরা ইলেকশন কমিশনের কাছে দেব। আর পুনরায় নির্বাচন হবে, সেটাই আমরা দেখুন। আমার আশঙ্কা আছে 500-র বেশি বুথ আছে। বিজেপি আবার পশ্চিমবঙ্গে একটা দল হলো, নিজেদের সাংগঠনিক ব্যর্থতা ঢাকতে পুনর্নির্বাচন চাই, অমুক চাই, তমুক চাই। অর্ধেক জায়গায় এজেন্ট দিতে পারেননি, তাদের সংগঠন নেই, কিছু নেই, তারা এইসব অভিযোগ করে নজর ঘোরাচ্ছে। রাজ্যে মোট 42টি লোকসভা আসন, তার মধ্যে মাত্র 2টি আসনে রিপোলের দাবি জানিয়ে কমিশনকে চিঠি বঙ্গ বিজেপির, সেটাও একেবারে ভোটের শেষে, গণনার আগে, যা অনেকের মতেই অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অনেকেরই প্রশ্ন, এটা কি গণনার আগে রাজনৈতিক ধারণা তৈরির চেষ্টা বিজেপির, নাকি এক্সিট পোলের পরিস্থিতি দেখে চাপ বাড়াতে চাইছে গেরুয়া শিবির? কমিশনের কাছে প্রায় 450 বুথে পুনরায় ভোটের দাবি জানিয়েছে বঙ্গ বিজেপি। যদিও এই অবস্থায় বিজেপির দিলীপ ঘোষের বক্তব্যকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকে। 370 হবে কিনা বিজেপি, এনডিএ 400 পার হবে কিনা, এটা নিয়ে প্রশ্ন। কিন্তু ওইদিকেই যাচ্ছে গাড়ি। আমার মনে হয় যেভাবে লোকে ভোট দিচ্ছে সারা দেশে, এই টার্গেটও পুরো হয়ে যাবে। 19 সালের যে ইতিহাস আমার মনে আছে, সমস্ত এক্সিট পোলকে আমরা ফেল করে দিয়েছিলাম, এবারেও ফেল করে দেবো। নিউজ 18 বাংলা। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের এনকাউন্টার হুঙ্কার। বিজেপি ক্ষমতা এলে উত্তরপ্রদেশ ট্রিটমেন্ট, হুঙ্কার দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আমি কিন্তু পরিষ্কার এই গুন্ডা মস্তানদের বলে দিতে চাই যে বিজেপি ক্ষমতায় আসছে এবং বিজেপি ক্ষমতায় আসার পর বিজেপির কোনো নেতাকে ধরে, বিজেপির পতাকা ধরে, ঝান্ডা ধরে বিজেপিতে আসলে পরে কিন্তু বাঁচবেন না। উত্তরপ্রদেশ ট্রিটমেন্ট হবে, পুরো এনকাউন্টার হবে। দমন পীড়ন সন্ত্রাসের রাজনীতি বিজেপির, পাল্টা তোপ তৃণমূল নেতা শান্তনু সেনের। এই দমন পীড়ন এবং সন্ত্রাসের রাজনীতি থেকে মুক্তি চায় বলেই দেশের মানুষ এই লোকসভা নির্বাচনে এনডিএ কে পরাস্ত করার জন্য ভোট দিয়েছে। সুতরাং সুকান্ত বাবু যেগুলো বলছেন সেগুলো আর করার সুযোগ তিনি পাবেন না। তার কারণ ভারতবর্ষে তার আগেই সরকার বদলে যাবে, আর বাংলায় মমতা ব্যানার্জি যেভাবে আছেন আগামী বহু বছর সেভাবেই থাকবে। এবার নদিয়ার খবরের দিকে নজর রাখবো। বিজেপি সমর্থককে গুলি করে খুন, আর এ নিয়ে জোর শোরগোল, রাজনৈতিক তরজাও তুঙ্গে। পুলিশের দাবি পুরনো শত্রুতার জেরে এই খুন, নিহতের আত্মীয়দের গলাতেও একই সুর। কালীগঞ্জের ঘটনায় গ্রেফতার এক। শনিবার শেষ দফার ভোট, বাংলায় ভোট পর্ব মিটতেই চলল গুলি।
নদিয়ায় খুন বিজেপি সমর্থক। নিহত ৩৫ বছরের হাফিজুল শেখ নদিয়ার কালীগঞ্জের বাসিন্দা। প্রত্যক্ষদর্শীদের দাবি, শনিবার সন্ধে বাড়ির কাছেই চায়ের দোকানের পাশে ক্যারাম খেলছিলেন হাফিজুল শেখ। এমন সময় হামলা, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে কয়েক রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। লুটিয়ে পড়েন রক্তাক্ত হাফিজুল। দুষ্কৃতীরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। পদ্ম শিবিরের দাবি, পরিকল্পিতভাবে বিজেপি সমর্থককে খুন করেছে তৃণমূল কংগ্রেস। এই নিয়েই তুঙ্গে উঠেছে তরজা। তার নেতৃত্বে এলাকায় আস্তে আস্তে বিজেপির সংগঠন বাড়ছে। এটা একদম রাজনৈতিক চক্রান্ত বলে আমি মনে করছি। এই খুনের সঙ্গে সম্পর্ক আছে, তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। এটা কিন্তু কোনো রাজনৈতিক কোনো এখানে ব্যাপারই নেই। দুপক্ষে কিন্তু সমাজ বিরোধী, রাজনৈতিক দলের কোনো নেতা বা কোনো কর্মী নয়। এর আপসের মধ্যে এদের কোনো ঝামেলা ছিল, কিন্তু এটা আমার কাছে যা খবর আছে এটা রাজনৈতিক কোনো ব্যাপার। 12 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে নিহত বিজেপি সমর্থকের পরিবার। এই ঘটনায় মূল অভিযুক্ত কাশেম শেখ। পুলিশ সূত্রে খবর, কাশেমের দলবল দিয়ে এসে কাশেম সরাসরি হাফিজুলকে গুলি করে দেয়। ওইখানে ডেট জমি নিয়ে ও গন্ডগোল হওয়াতে হাফিজুলের রাগ, হাফিজুলকে মারার লিগে বহুবার চেষ্টা করেছে। হ্যাঁ, জেল খেটেছিল। মানে ওই কাশেম আমাদের ওইখানে একটা লোকের এক ব্যক্তি 11 লক্ষ টাকা ছিনতাই করে। আমার এই ভাইবোকে ও কাশেম জড়িয়ে দেয়। আমরা অভিযোগ পেয়েছি এবং প্রাথমিক তদন্ত শুরু করেছি। একজনকে আমরা অ্যারেস্ট করেছি। আমরা এটুকু জানতে পেরেছি যে কাশেম শেখ এবং হাফিজুল শেখ অনেক পুরনো ক্রিমিনাল। তারা এর আগে ডাকাতি কেসে এবং মাদক পাচার কেসেও জেল খেটেছে। বর্তমানে তাদের মধ্যে একটা জমি নিয়ে সমস্যা ছিল। সেই জমি নিয়ে সমস্যার জন্যে তাদের মধ্যে রেসারেসি ছিল। কাশেম শেখ বহুদিন ধরে ঘর ছাড়া ছিল। কালকে হঠাৎ করে সে এসে হাফিজুল শেখকে গুলি করে মার্ডার করে। আমরা কাশেম শেখকে ধরার ব্যাপারে চেষ্টা করছি। শেষ দফার ভোটের দিন বিজেপি কর্মীকে গুলি করে খুন। এ নিয়ে জোর শোরগোল নদিয়ার কালীগঞ্জে। পুলিশের দাবি, পুরনো শত্রুতার জেরেই এই খুন। নদিয়া থেকে সমীর রুদ্র, নিউজ 18 বাংলা। এবার ভাটপাড়ার একটা সিসি ক্যামেরা ফুটেজ দেখাই আপনাদের। সিসি ক্যামেরা ফুটেজ, রাতে বোমাবাজি এবং অর্জুন সিং এর যিনি এজেন্ট তার বাড়ির সামনে বোমাবাজি। ভোটের বাংলায় অর্থাৎ বাংলায় ভোট মিটতেই ফের উত্তপ্ত ভাটপাড়া। রাতে 9 নম্বর ওয়ার্ডে বোমাবাজি। ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং এর এজেন্টের বাড়ির পাশের মাঠে বোমা। শাসক দলের বিরুদ্ধে অভিযোগ অর্জুনের এজেন্টের, বিজেপির অভিযোগ খারিজ তৃণমূলের। আর এই সিসি ক্যামেরা ফুটেজ, যে সিসি ক্যামেরা ফুটেজ আপনাদের দেখাচ্ছি, এই সিসি ক্যামেরার ফুটেজে নজর পুলিশের। तुरंत जो है हम थाना को फ़ोन किया। थाना के पीसीओसी लोग यहाँ पे पहुँच चुके थे। उन्होंने कहा, मैं तुरंत यहाँ स्पॉट पे आया, देखा कि बम चला है, पूरी भीड़ लगी हुई है। लोग बोले कि एक गाड़ी गई थी, वही गाड़ी जो चलाते हुए तेज में गाड़ी टाल के भागा है। पुलिस प्रशासन को मैंने बोला मेरे घर के निश्चित रूप से सीसीटीवी कैमरे में इसका फुटेज होगा, आप एक बार चेक कर लीजिए। सब कुछ दिखा दिए, आप आगे समझिए कौन है नहीं है, कहाँ से ऐसे एंटी सोशल आए हैं। এটা ব্যালেন্স করা হয়েছে। মারা হয়েছিল তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসের সামনে, আমাদের কাউন্সিলরের সামনে। পরবর্তীকালে ব্যালেন্স করতে যে আবার একটা ছোট্ট করে বিজেপিতে আছেন, এই রিসেন্ট জয়েন করলেন প্রিয়াঙ্কু পান্ডে, তার বাড়ির সামনে একটা বোমা। যেহেতু সিসিটিভি ফুটেজে এসেছে, আগামী 24 ঘন্টার মধ্যে আমার মনে হয় তারা গ্রেফতার হয়ে যাবে। কেউ এটাকে উত্তক্ত করার চেষ্টা করছে, ভুল করছে। এটা 2019 নয়, যারাই করার চেষ্টা করছে তারা ফাঁদে পড়ে যাবে। প্রশাসন খুব শিগগিরই এটাকে বের করে নেবে। 2 সপ্তাহ গা ঢাকায় সার। রামকৃষ্ণ মিশনের জমি দখলের চেষ্টায় শেষমেশ গ্রেফতার মূল অভিযুক্ত শিলিগুড়ি থেকে সাগরেদ সহ পাকড়াও প্রদীপ রায়। পুলিশের অভিযানে 13 দিনের মাথায় সাফল্য। জালে মোট 11, 3 দিন পুলিশ হেফাজতের নির্দেশ। পুরো বিষয়টি তদন্ত প্রয়োজন। তৃণমূল দুষ্কৃতী পুলিশ মিলে একটা চক্র তৈরি হয়েছে। মিলিত দুর্নীতি চলছে, দাবি বিজেপি নেতা শঙ্কর ঘোষের। প্রদীপ রায়ের মতন সামান্য ব্যক্তি এত বড় ল্যান্ড গ্র্যাব করবার পরিকল্পনা করতে পারে না, যদি না এর পেছনে কোনো প্রভাবশালী শাসক দলের ব্যক্তি না থাকে। দুষ্কৃতী, তৃণমূল কংগ্রেস এবং পুলিশ, এই চক্র তৈরি হয়েছে। হোল্ডিং মিউটেশনের আবেদন করার পরই এই ঘটনাটি ঘটেছে। এর পেছনে অন্য কোনো ষড়যন্ত্র আছে কিনা বা কর্পোরেশনের ভেতর থেকেও এই ধরনের কোনো ঘটনা, এই জমি গ্র্যাব এখনই করতে হবে, এই জিনিসটা কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে। পুরসভার মধ্যে কেউ থাকলে তদন্ত হোক, কেউ ছাড় পাবে না, জানিয়েছেন মেয়র গৌতম দেব।
এফআইআর করে দিক সমস্ত জায়গায়, ওদের সেন্ট্রাল এজেন্সিকেও লাগিয়ে দিক আর স্টেট এজেন্সিকেও দিয়ে দিক। কারা করেছে, কেন করেছে, তার কাছে নিশ্চয়ই তথ্য প্রমাণ আছে, নাহলে উনি তো বলবেন না। নিশ্চয়ই কমপ্লেন করছেন না কেন? মূল যে ছেলেটির নাম এসেছিল তারা অ্যারেস্ট হলো, তার পেছনে যে আরো বড় মাথা থাকে এবং সে পুরসভার ভিতরে তৃণমূলে কেউ থেকে থাকে, সেটা কেন প্রকাশ্যে আসছে? আমাদের সরকার বলেছে 0 টলারেন্স।